This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দুর্নীতির অভিযোগে শেষ নেই বাংলায়। প্রাইমারি স্কুল, হাই স্কুলের নিয়োগের পরীক্ষায় ব্যাপক দুর্নীতির অভিযোগ। প্রাক্তন মন্ত্রী এখনও জেলে। তদন্ত চালাচ্ছে ইডি, সিবিআই। সিভিক ভলেন্টিয়ার নিয়োগ নিয়ে আরও মারাত্মক তথ্য। পরীক্ষা ছাড়াই চাকরি, এমন তথ্য দিয়ে গর্বিত শাসক বিধায়ক। ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না, খেপা ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না, না 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 ছেড়ে দেব না। ভাঙড়ের তারদহ। শনিবার রাতে রাস পূর্ণিমার উৎসব গানে গানে মাতিয়ে দিয়েছিলেন দুই সাংসদ সায়নী ঘোষ, প্রতিমা মণ্ডল আর বিধায়ক লাভলি মৈত্র। পরে ওই ভাঙড়েই চালতাবেরিয়ায় ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা শোনালেন রাজ্য সরকারের রেকর্ডের কথা। স্বাধীনতার পর কেউ সেই রেকর্ড বাজাতে পারেনি। স্বাধীনতার পরে আপনারা কখনো দেখেছেন আমাদের ঘরের ছেলেরা সিভিক পুলিশ হয়েছে, ভিলেজ পুলিশ হয়েছে? কোন পরীক্ষায় চাকরি, কোন পরীক্ষা না দিয়ে আজ তারা চাকরি পেয়েছে। পরীক্ষা না দিয়েই চাকরি, এতেও গর্ব হয়, শাসকের আলবাত হয়। আবার শুনুন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা কোন রেকর্ডের কথা বললেন। স্বাধীনতার পরে আপনারা কখনো দেখেছেন আমাদের ঘরের ছেলেরা সিভিক পুলিশ হয়েছে, ভিলেজ পুলিশ হয়েছে? কোন পরীক্ষায় চাকরি, কোন পরীক্ষা না দিয়ে আজ তারা চাকরি পেয়েছে। একবার শুনে বিশ্বাস নাও করতে পারেন, তাই দুবার শোনালাম। একজন বিধায়ক বুক ঠুকে গর্ব করে বলছেন পরীক্ষা না দিয়ে চাকরি পেয়েছে। স্বাধীনতার পর কেউ শুনেছেন? বিরোধীদের আক্কেল বলুন। এরকম রেকর্ডের কথা শোনানোর পরও তারা রে রে করে উঠছেন। স্বাধীনতার পর মানুষ অনেক কিছুই দেখেনি। এই পরিমাণ মূল্যবৃদ্ধি দেখেনি, পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের এই পরিমাণ দাম দেখেনি, এই পরিমাণ চুরি ডাকাতি দেখেনি, খাটের তলায়, ফ্ল্যাটের তলায় এত টাকা দেখেনি। শওকত মোল্লা সেগুলো সব ভুলে গিয়ে যা বলছেন, আর এত ডেঞ্জারাস কথা যে পরীক্ষা না দিয়ে চাকরি পাচ্ছে। এটা ঠিক, শওকত মোল্লা যেটা বলেছে একদম 100% ঠিক, যে তার বিশেষ লোকেদেরকে, বিশেষ সম্প্রদায়ের লোকেদেরকে পরীক্ষা না দিয়ে চাকরি পাওয়ার ব্যবস্থা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করে দিয়েছে। শওকত মোল্লা যেটা বলেননি সেটা হলো এই সিভিক পুলিশের ওই যে 9,500 টাকা মাইনে, ওইটা আর বছরের পর বছর তৃণমূল বাড়ায়নি। সুতরাং স্বাধীনতার পর এটাও মানুষ দেখেনি যে একই জায়গায় একই আয় নিয়ে ওই যে ঢুকলো আর তার মাইনে বাড়ছে না, কিন্তু জিনিসের দাম বেড়ে গেল। তৃণমূলের যেটা কর্মসূচি, চাকরি বিক্রির কর্মসূচি, তৃণমূলের যেটা কর্মসূচি পরীক্ষা তুলে দিয়ে তৃণমূল রাজ প্রতিষ্ঠা করার কর্মসূচি, যেভাবে তৃণমূল চালিয়েছে, WBCS পরীক্ষাকেও পর্যন্ত ছাড়েনি, ডাক্তারদের পোস্ট গ্রাজুয়েশনের পরীক্ষাতেও তৃণমূলের দখলদারি, 40,000 চাকরি বিক্রি, তো সেটাই তো উনি খুব সহজভাবে। তিলোত্তমার তদন্তে শুনানিতে সিভিক ভলেন্টিয়ার নিয়োগ নিয়ে একাধিক প্রশ্ন তুলে দিয়েছিল সুপ্রিম কোর্ট। নিয়োগ কিভাবে তাও জানতে চেয়েছিল শীর্ষ আদালত। রাজ্য স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছে। ফাঁক ফোকর ধরা পড়বে? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে বারবার প্রশ্ন তোলে বিরোধীরা। শাসক দল বলে সবটাই অপপ্রচার, কিন্তু চারপাশে যা ঘটছে তাতে কি প্রশ্ন ওঠা স্বাভাবিক নয়? 9 নভেম্বর শিয়ালদার বাজারে অস্ত্র উদ্ধার, 15 নভেম্বর কসবায় কাউন্সিলরকে গুলিতে খুনের চেষ্টা, 16 নভেম্বর টালিগঞ্জে আক্রান্ত কলকাতা পুলিশের ইন্সপেক্টর, আর 17 নভেম্বর মানে আজকে মুকুন্দপুরে সোনার দোকানে মালিককে কোপ। প্রশ্ন উঠছে, কলকাতা কি ক্রমে বিহার হয়ে উঠছে? শুক্রবার রাতে কসবার শপিং মলের কাছে কাউন্সিলরকে খুনের চেষ্টা। দুদিন কাটতে না কাটতেই তার ঠিক 5 কিলোমিটারের মধ্যে সোনার দোকানে লুটের চেষ্টা। বাধা পেয়ে মালিককে কোপ। পূর্ব যাদবপুর থানা থেকে মাত্র 500 মিটার দূরে দুষ্কৃতী তাণ্ডব। পূর্ব যাদবপুর থানা এলাকার মুকুন্দপুর বাজার সকাল 11:30 নাগাদ এই যে সোনার দোকান আমরা দেখতে পাচ্ছি, এই সোনার দোকানের ভেতরে
এক দুষ্কৃতী সে প্রবেশ করে এবং ব্যবসায়ীর সঙ্গে সে সোনার বিভিন্ন অলংকার কেনাবেচা নিয়ে কথা বলতে থাকে এবং তার মাঝেই সে লুটপাট চালানোর চেষ্টা করে। ক্রেতার সেজে সোনার দোকানে লুট নয়তো ডাকাতির চেষ্টা। ইদানিং এই ধরনের ঘটনা বেড়েই চলেছে। ব্যারাকপুর, ডোমজুড়, রানীগঞ্জ, পুরুলিয়া, তালিকাটা নেহাত কম নয়। মুকুন্দপুরেও ক্রেতার ছদ্মবেশে লুটের ছক। দোকানের মালিককে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। কেন লুটের চেষ্টা? পুলিশি তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। পুলিশের জালে ত্রিপুরার বাসিন্দা দীপঙ্কর পাল। শেয়ারে ভরাডুবি, তারপর নাকি লুটের চেষ্টা। এই দীপঙ্কর পাল সে সম্প্রতি শেয়ার মার্কেটে বহু টাকা বিনিয়োগ করেছিল, কিন্তু সেই বিনিয়োগের পর সে বেশ কিছু টাকার লোকসান খায়, মোটা অঙ্কের টাকা তার লোকসান হয় এবং তারপরেই সে এই লুটের পরিকল্পনা করে। রবিবার সকালেই হামলা এমন নয়। পুলিশ সূত্রে খবর, 3 দিন আগেই মুকুন্দপুরে সোনার দোকানে যায় অভিযুক্ত। 12 গ্রাম ও 3 গ্রামের দুটি সোনার চেন পছন্দ করে অভিযুক্ত। এই মুহূর্তে যে সোনার চেন দুটির বাজার দর 1,40,000 টাকা। রবিবার দোকানে গিয়েই সোনার চেন দুটি দেখতে চায় অভিযুক্ত। এরপরই সুযোগ বুঝে হামলা। তবে সোনার দোকানের মালিককে ধারালো অস্ত্র দিয়ে কোপালেও কাজ হাসিল হয়নি। স্থানীয়রা অভিযুক্ত দীপঙ্করকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। সাগর নামে মহারাষ্ট্রের এক বাসিন্দাকেও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। যেহেতু ওনাকে ছুরি দিয়ে আঘাত করা হয়েছে, তার মানে মনে হচ্ছে ঘটনাটা প্রি প্ল্যান করা, বা যারা করেছে হয়তো প্রফেশনাল। মানে ছুরি অস্ত্র নিয়ে এসছে মানে হয়তো বা চুরি বা ছিনতাই এরকম হওয়ার সম্ভাবনাটাই বেশি। গলাতেই দেয়। এবার ওই সময় চিৎকার করে সঞ্জয় দা, এবং ও ছুরি চালানো অবস্থায় চিৎকার করে, ধরে রাখে ওকে। ওই মুহূর্তে আমাদের এই কাকিমারা আশেপাশে আছে এবং আমার দাদারা, পাড়া দাদারা সবাই থাকে, সবাই মিলে ঝাঁপিয়ে ধরে ফেলে, দুজনকে ধরে ফেলে এবং পরবর্তীতে সঙ্গে সঙ্গে পুলিশ চলে আসে। দিনে দুপুরে লুটের চেষ্টা, ধারালো অস্ত্রের কোপ। আমরা তো রাত্রির বেলা 12টা 1টার সময় যাই, এখানে কোনো ব্যাপার না। আমরা কোনোদিন ঘটে না এরকম ঘটনা আমাদের এখানে। আমাদের মুকুন্দপুরে এই ঘটনার এই প্রথম হলো, একেবারে সকালবেলা এই প্রথম ঘটনা, এরকম ঘটনা ঘটে না আমাদের শান্তিপূর্ণ এলাকা। সবথেকে বড় কথা দাদা, আমাদের অঞ্চলে আপনি সারা রাত ধরে লোক যাতায়াত করে, কখনো কোনো রকম কিছু হয় না। অস্ত্র হাতে একাই সোনার দোকানে লুটের চেষ্টা। কতটা ভয় ডরহীন হলে এইভাবে দুষ্কৃতী তাণ্ডব চালানো যায়? আইন শৃঙ্খলার দুর্দশায় কি দুষ্কৃতীদের সাহসী করে তুলেছে? যারা এই কাজ করছে, আপনি জানবেন, যারা এই কাজ করছে তারা কিন্তু শার্প লুকআউট মেনটেন করে। কেন মেনটেন করে? কারণটা এরা জানে যে আমাদেরকে যদি পুলিশ ধরেও আমাদের কোনো শাস্তি হবে না। সুপ্রিয় ও সুশোভনের রিপোর্ট, TV9 বাংলা। লাঠি বন্দুক ছাড়াই দাবাং পুলিশ অফিসার 10 জনকে পিটিয়ে ঠান্ডা করছে। সিনেমার পর্দায় এমন দৃশ্য আমরা অহরহ দেখতে পাই, কিন্তু বাস্তবের মাটিতে একেবারে অন্য ছবি। বিশেষ করে বাংলায় এখানে 10 জন মিলে পুলিশকে বেমালুম পিটিয়ে চলে যায়। কলকাতার রিজেন্ট পার্কেই সেটা দেখা গেল শনিবার রাতে। গন্ডগোল থামাতে গিয়ে মার খেয়ে হাসপাতালে ভর্তি হলো ট্রাফিক গার্ডের এক অফিসার। খাস কলকাতায় আবারও আক্রান্ত পুলিশ। দুই গোষ্ঠীর ঝামেলা মেটাতে গিয়ে মার খেয়ে ফিরতে হলো ইন্সপেক্টর পদমর্যাদার এক আধিকারিককে। রিজেন্ট পার্ক থানার মালঞ্চ সিনেমা মোড়। শনিবার রাতে এখানেই রাউন্ড দিচ্ছিলেন সাউথ ট্রাফিক গার্ডের অতিরিক্ত অফিসার ইনচার্জ অমিত শাহ। হঠাৎ তিনি দেখতে পান দুটি গোষ্ঠীর মধ্যে বিস্তর চিৎকার চেঁচামেচি চলছে। ঝামেলার জন্য রাস্তায় যান চলাচলেও সমস্যা হয়। তিনি ছুটে আসেন এবং কী কারণে গন্ডগোল এবং সেই গন্ডগোল মিটিয়ে দেওয়ার চেষ্টা করেন, কিন্তু তিনি আসার পরে স্থানীয়রা তাকে ব্যাপক মারধর করে বলে অভিযোগ। কেন পুলিশ এসেছে তাদের ঝামেলায়, এই বলে তারা ওই ট্রাফিক পুলিশকে বেধড়ক মারধর করে। আহত অবস্থায় ট্রাফিক অফিসারকে SSKM হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর তাকে ছেড়েও দেওয়া হয়। আশ্চর্যের বিষয়, ঘটনাটি যেখানে ঘটেছে সেখান থেকে ডিসি সাউথ সাবারবানের অফিস ঢিলছোড়া দূরত্বে। তারপরেও কিভাবে পুলিশকে মারার সাহস পায় হামলাকারীরা? কেন বারবার পুলিশকে নিশানা করা হচ্ছে, এই প্রশ্ন উঠতে শুরু করেছে। বলতে চাচ্ছি যে এক সংখ্যক আজকে দুষ্কৃতকারী, তারা পুলিশকেও যেমন ভয় পায় না, তারা আইনকে ভয় পায় না। তারা একটা অলিখিত নিজেদের একটা আইন তৈরি করে নিয়েছে যে এই আইনটা হচ্ছে কি আমরা তৈরি করেছি, অতএব আমাদের বিরুদ্ধে কিছু করলে আমাদের দাদা বাবুরা আছে, আমাদের ছাড়াবার ব্যবস্থা করবে এবং ছাড়িয়ে আবার অনেককে আবার মালাপুরি এলাকা ঘোরানো হবে। লজ্জা লাগে। ইট ইজ ডিসগ্রেসফুল, পেইনফুল, শেমফুল ইন দ্য পার্ট অফ দ্য বেঙ্গল। টেবিলের তলায় লুকোতে হয়, তৃণমূলের নেতাদের কাছে আক্রান্ত হতে হয়, তারপরেও দুষ্কৃতীদের ছাড়িয়ে দিতে হয়, দুষ্কৃতীদের ছেড়ে দিতে হয়। দুষ্কৃতীদের পাশে পুলিশ, দুষ্কৃতীদের পাশে প্রশাসন, আর থানা থেকে পুলিশ, তার হাত থেকে দুষ্কৃতী ছিনিয়ে আনে মুখ্যমন্ত্রী। এই যদি হয় তাহলে সর্বনাশ যা হবার তাই হচ্ছে। পশ্চিমবঙ্গের পুলিশ অশোক স্তম্ভ খুলে ওখানে জোড়া ফুল লাগেনি।
এবং সেই কাজই তারা করছে। তৃণমূল কংগ্রেসের শাসক দলের শাখা অফিস হিসেবে কাজ করছে, তাদের ক্যাডার হিসেবে কাজ করছে, এবং মানুষ দিকে দিকে সেই জন্য পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ দেখায়। শুধু বিরোধীরাই নয়, ইদানিং শাসক পক্ষের অনেকেই পুলিশের ওপর অনাস্থা দেখিয়েছেন। পুলিশকে আরও স্ট্রিক্ট হতে হবে, আরও বেশি নজরদারি করতে হবে। তার কারণ হচ্ছে যে অ্যান্টি সোশ্যাল অ্যাডভান্টেজটা দেওয়া চলবে না, বা তাকে ভয় পেলে চলবে না। পুলিশের মার খাওয়ার ঘটনাই প্রথম নয়, এর আগেও একাধিকবার নিগ্রহের শিকার হতে হয়েছে পুলিশকে। চলতি বছরের জানুয়ারি মাসেই এন্টালিতে শব্দতাণ্ডব থামাতে গেলে আক্রান্ত হয় পুলিশ, বেধড়ক মারধর করা হয়। এবারেও অশান্তি থামাতে গিয়ে জুটল মার। প্রশ্ন উঠছে, পুলিশেরই যেখানে নিরাপত্তা নেই, সেখানে সাধারণ নাগরিককে তারা সুরক্ষা দেবেন কিভাবে? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। এই মুহূর্তে আরো একটি গুরুত্বপূর্ণ খবরে নজর রাখতে হচ্ছে। এন্টালিতে পরিত্যক্ত কারখানায় একাংশ ভেঙে বিপত্তি, দেওয়াল চাপা পড়ে দুজনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। আর একবার সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি আজিজ রয়েছে স্পট থেকে। আজিজ, এখনো পর্যন্ত কি লাস্ট কি খবর? দেখো, একেবারে ঠিক আমি তোমাকে প্রথমে ছবিটা দেখাবো। এই যে ব্যারিকেড করা রয়েছে পুলিশের, এই ব্যারিকেডের ভিতরেই কিন্তু সেই ঘটনা ঘটেছে। সাজিদুর রহমান, যিনি এই যে পরিত্যক্ত যে বাড়ি দেখছো, এটি একটি পুরনো কারখানা ছিল, সেটা দীর্ঘদিন ধরে পরিত্যক্ত। নতুন করে একটি কোম্পানি এই যে পরিত্যক্ত কারখানার দায়িত্ব নিয়েছিল, এবং সেখানেই কেয়ারটেকারের কাজ করতো এই সাজিদুর, এবং তার সঙ্গে দেখা করতে এসেছিল তার এক ভাই। এবং সন্ধ্যার পর কিছু আওয়াজ শোনা যায় ভেতর থেকে, তখন সাজিদুর প্রথমে ভিতরে যায়, পরবর্তীতে তার ভাই সেও ভিতরে যায়, মুজিবুর রহমান সেও ভিতরে যায়, এবং দুজনেই কিন্তু এই যে দেওয়াল এবং উপরের যে সিলিং সেটা কিন্তু একেবারে সম্পূর্ণটাই ভেঙে পড়ে। এবং ফিরহাদ হাকিম তিনি এসছিলেন, মেয়র, এবং তিনি যেমনটা জানিয়েছেন যে এই যে বাড়ি রয়েছে, আগামীকাল সকাল থেকেই কিন্তু এই বাড়ি ভাঙার কাজ শুরু হয়ে যাবে, এবং ইতিমধ্যেই সেই প্রস্তুতিও শুরু করে দিয়েছে। রাত্রেবেলা এই ভাঙার কাজ কোনোভাবেই তারা করবেন না, বা তারা এই জায়গাটা আপাতত সংরক্ষণ করে রাখছেন। আগামীকাল সকাল থেকেই কিন্তু এই বাড়ি ভাঙার কাজ শুরু হবে। এই যে পরিত্যক্ত বাড়ি, প্রায় 40 বছরের বেশি পরিত্যক্ত এই বাড়িটি, এই বাড়ি ভাঙার কাজ কিন্তু আগামীকাল থেকে শুরু হয়ে যাবে। এবং একজন কেয়ারটেকার যিনি এখানে ছিলেন এবং তার সঙ্গে দেখা করতে এসেছিলেন তার এক ভাই, দুজনেই কিন্তু একজনকে বাঁচাতে আরেকজন যায়, এবং তখনই কিন্তু সম্পূর্ণ উপরের যে সিলিং, সেই সিলিং ভেঙে তাদের উপর পড়ে, দেওয়াল চাপা পড়েছিল। এবং পরে যে ভাই বাঁচাতে গেছিল, তাকে যখন উদ্ধার করার জন্য লোক এসে তাকে যখন টেনে তোলে পাথর সরিয়ে, তখন সে জীবিত ছিল। হাসপাতালে নিয়ে যাওয়ার পর হাসপাতালের তরফ থেকে কিছুক্ষণ আগেই তাকে মৃত বলে ঘোষণা করা হয়েছে। বুঝতে পারছি আজিজ, পরিবারের তরফ থেকে কি বলা হয়েছে সেটা আমরা দর্শকদের শোনাই। আমি তাড়াহুড়ো করে ছুটে গিয়ে দেখি হড়মড় করে পড়ে গেছে, অলরেডি আওয়াজ পেয়েছি জোরে দাম করে, কিন্তু পড়ে গেছে। ভিতরে আমি ঢুকলাম, ঢোকার পরে আমার স্বামীকে খুঁজছি, পাচ্ছি না, পাথরটার মুখ ঢাকা। দেওরকে খুঁজে পেয়েছি, গেঞ্জির কালার দেখে বুঝতে পেরেছি দেওরকে। ছোট ছোট পাথর আমি তুলে মুখটা বার করেছি, তাড়াহুড়ো করে জল নিয়ে ওর মাথাতে দিয়েছি। ও কথা বলছিল, ও ভালোই কথা বলছিল, বলবো না, কিন্তু ও কথা বলছিল। ফিরহাদ হাকিম কি বলেছেন শুনবো। দেখে যা মনে হচ্ছে বেঁচে নেই। কালকে সকাল থেকে আমরা এখানে ডেমোলিশিং স্টার্ট করব। আর কেউ নেই, ডিএনজি পুরো দেখে নিয়েছে। তা আমরা এই জন্য রেস্কিউ অপারেশনটা এখন বন্ধ করে দিচ্ছি, কারণ নাহলে আমাদের যারা অপারেশনে তাদের মাথার উপর ভেঙে পড়বে। দিনের বেলাটা করা বেটার হবে, দিনের বেলার থেকে আমরা এটা করবো। আবার এখানে সিকিউরিটির মতন লোকাল যেরকম থাকে আর কি, সিকিউরিটি, হ্যাঁ, কেয়ারটেকার সিকিউরিটি যা হোক। 2026-এ বঙ্গ বিধানসভায় বিরোধী দলনেতা বলে কেউ থাকবে না। বিজেপি সহ বিরোধী দলগুলিকে চ্যালেঞ্জ ছুড়লেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। পরবর্তী বিধানসভা নির্বাচনে বাংলায় রাষ্ট্রবাদী ডাবল ইঞ্জিন সরকার প্রতিষ্ঠা হবে, মন্তব্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। আর এই ইস্যুতেই তৃণমূল ও বিজেপিকে একযোগে নিশানা করেছে কংগ্রেস, সিপিএম। 26 সালে পশ্চিমবাংলায় কোনো বিরোধী দলনেতাও হবে না, 30টা সিটও পাবে না কোনো রাজনৈতিক দল। লিখে রাখুন আপনারা। মহারাষ্ট্র, ঝাড়খণ্ডে বিধানসভা ভোট, 15 রাজ্যের 50টি কেন্দ্রে উপনির্বাচনের আবহেই বঙ্গের নেতাদের তরজার বিষয় 2026। আগামী দিনে একটি রাষ্ট্রবাদী ডবল ইঞ্জিন সরকার পশ্চিমবঙ্গে তৈরি করে কাঁটাতারের বেড়াকে সম্পূর্ণ করে
অবৈধ রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে আমরা আমাদের ভারত মাকে সুরক্ষিত করব পশ্চিম বাংলার মধ্য দিয়ে। বাংলায় বিধানসভা ভোটে 2 বছর বাকি, কিন্তু একের পর এক ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ, নেতা মন্ত্রীদের গ্রেফতারি, আরজিকর কাণ্ড, অবাধ দুষ্কৃতী দৌরাত্ম্যের মতো ঘটনা ক্রমশ মাথা ব্যথা বাড়াচ্ছে শাসক দলের। এই পরিস্থিতিতে আগামী বিধানসভা নির্বাচনে রাজ্য বিধানসভায় কেউ বিরোধী দলনেতা হতে পারবেন না বলে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তা নিয়ে শুরু হয়েছে তর্কযুদ্ধ। 11 সালের আগে লাস্ট যে নির্বাচন আর আগের যে নির্বাচন হয়েছিল, অর্থাৎ 6-এর যে নির্বাচন, তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল 29খানা সিট পেয়েছিল, বিরোধী দলের মর্যাদা পায়নি। 29টা সিট পাওয়া তৃণমূল কংগ্রেস কিন্তু 2011-তে ক্ষমতায় এসেছিল। অতএব কেউ কোনো দলকে ওনার এরকম ভাবার বিষয় নয় যে সেই দল কম সিট পেল বা তার সিট সাময়িকভাবে কমে গেল মানে যে সেই দল ক্ষমতায় আসতে পারবে না। জ্যোতিষ আছে দিদির দলে, এখন দিদির দলের হয়ে সবাই লড়বে না কোনো অভিষেক গোষ্ঠী মমতা গোষ্ঠী হয়ে লড়বে, সেটা দেখার দরকার। এখন দিদি তো ক্ষমতাতে আছেই, আবার বলার কি আছে? ক্ষমতায় থেকে ক্ষমতার অপব্যবহার করে বাংলার 12টা বাজানোর পর আর কথা বলতে লাভ নাই ভাই। পুলিশ ছাড়া ভোট করাক, গুন্ডা ছাড়া ভোট করাক, কল্যাণ ব্যানার্জি গণতন্ত্রের নিয়মে শ্রীরামপুরে লড়ে দেখান। এই এখন এইসব বড় বড় কথা বলছে। আরজিকরের আন্দোলন তো মোটামুটি ভিতর থেকে ঝাঁকিয়ে দিয়েছিল। 2019-এর লোকসভা নির্বাচনে বাংলায় 18টি আসন জিতে তোলপাড় ফেলে দিয়েছিল বিজেপি, কিন্তু 2021-এ বিপুল ভোটে জিতে তৃতীয়বার রাজ্যের ক্ষমতায় আসে তৃণমূল কংগ্রেস। গত লোকসভা নির্বাচনেও বাংলার 42টি লোকসভার মধ্যে 29টি যায় জোড়া ফুলের দখলে। বিজেপি 18 থেকে নেমে এসেছে 12। লোকসভা ভোটের ফলাফলের নিরিখে রাজ্যের 192টি বিধানসভায় এগিয়ে রয়েছে শাসক শিবির। বিজেপি এগিয়ে 90টি আসনে, কংগ্রেস 11 এবং বিধানসভায় এগিয়ে রয়েছে সিপিএম। এই কথাগুলো 21-এর আগেও বলেছিলেন, এই কথাগুলো 23-এর পঞ্চায়েত নির্বাচনের আগে বলেছেন, এই কথাগুলো 24-এর লোকসভা নির্বাচনের আগে বলেছেন, কিন্তু বাংলায় বিজেপি ক্রমশ কমছে এবং তৃণমূল আরও ক্রমশ বাড়ছে। আসন্ন 6 বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে 4 দলই আলাদা আলাদা লড়ছে। কংগ্রেসের হাত ছেড়েছে বামেরা, উল্টো দিকে সাংগঠনিক জমি মজবুত করতে চাইছে বিজেপি। এই পরিস্থিতিতে আগামী বিধানসভা ভোটের সময় বাংলায় শাসক ও বিরোধীরা কী অবস্থানে থাকবে সে উত্তর সময় দেবে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। বীরভূমে কেষ্টবিনে গতি নেই, এমনটা আর নয়, ঠাড়ে ঠোড়ে বুঝিয়ে দিলেন কাজল। তার কথায় বীরভূমে কারো একার কথাই নয়, দল চলবে কোর কমিটির সিদ্ধান্ত মেনে। ঘুরিয়ে জেলার সভাধিপতির বক্তব্যকে সমর্থন করলেন তৃণমূল সাংসদ শতাব্দী রায়ও। আচ্ছা, তাহলে কি বীরভূম জেলা তৃণমূলে অনুব্রতর আধিপত্য এখন অতীত? রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে। যিনি বলেছেন তিনি বলার মধ্যে হয়তো কোথাও ভুল ছিল বা আপনাদের কোথাও শুনতে ভুল হয়েছে। 6 জন ছিল, একজন 7 জন মেম্বার বাইরে। চেয়ারপারসন বলে আমার কাছে কোনো খবর নেই। বীরভূমে অনুব্রত জমা নাকি শেষ হওয়ার পথে। কেষ্টর একাধিপত্য খর্ব করে কোর কমিটিকেই বাড়তি গুরুত্ব তৃণমূল নেতৃত্বের। এখন একা কেষ্ট নন, বীরভূমের রাজনীতিতে কোর কমিটির শেষ কথা। শনিবার বীরভূমে তৃণমূলের কোর কমিটির বৈঠকের পরে এই সমস্ত প্রশ্ন ক্রমশ জোরালো হয়ে উঠেছে। কোর কমিটিতে অনুব্রত মণ্ডলকে অন্তর্ভুক্ত করা হলেও তার অবাধ গতিবিধিতে কার্যত রাশ টেনেছে দল। এমনকি জেলার কোথাও যেতে হলে সেখানকার নেতাকে জানিয়েই যেতে হবে তাকে। জেলায় অনুব্রত মণ্ডলের ক্ষমতা যে খর্ব করা হলো কোর কমিটির বৈঠকে কিন্তু স্পষ্ট হয়ে গেল। অনুব্রত মণ্ডলের একক নায়কতন্ত্র যে বীরভূম জেলায় আর চলবে না, কাজল শেখ কার্যত স্পষ্ট করে দিলেন তিনি। এককভাবে কেউ দায়িত্ব বীরভূম জেলার নেই। আমাদের একটা 6 সদস্যের কোর কমিটির টিম স্বয়ং জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করেছেন এবং সেই 6 সদস্যের কোর কমিটির টিমে যখন আমাদের কোর কমিটি বৈঠক বসবে সারা বীরভূম জেলা নিয়ে, তখন আমাদের বিরোধী দল সভাপতি অনুব্রত মণ্ডলকে ডাকা হবে, এর বেশি কিছু নয়। স্বভাবতই আমি বা কেউ বা একনায়কতান্ত্রিক ভাবে বা এককভাবে জেলা চালাবে না, সবাই আমরা আলাপ আলোচনার সাপেক্ষে জেলা চালাবো। রাজনৈতিক মহলে জল্পনা, যার কথায় বীরভূমে বাঘে গরুতে এক ঘাটে জল খেত সেই অনুব্রত কি গারদ থেকে ফিরে গণ্ডিতে আবদ্ধ হয়ে পড়লেন? কারণ গরু পাচার কাণ্ডে অনুব্রত মণ্ডল গ্রেপ্তার হওয়ার পরে বীরভূমে দলের দায়িত্ব কোর কমিটির হাতে তুলে দেন মমতা বন্দ্যোপাধ্যায়।
কেষ্টর অনুপস্থিতিতে গত পঞ্চায়েত ও লোকসভা ভোটে বীরভূমে ভালো ফল করে জোড়াফুল শিবির জানিয়ে সন্তোষ প্রকাশ করেন খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই পরিস্থিতিতে অনুব্রতর প্রত্যাবর্তনের পর বীরভূমে তৃণমূলের অন্দরের বর্তমান সমীকরণ নিয়ে রাজ্য রাজনীতিতে জল্পনা জোরালো হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে কেষ্ট তিহারে থাকলেও বীরভূমটা আমি দেখে নেব। তিহার থেকে ফেরত আসার আগে এখন ভাইপো বলছেন যে ওটা দিদিকে দেখার দরকার নেই, আমি দেখব। তাই একনায়কতন্ত্র আসলে বীরভূমের মাটিতে নয়, একনায়কতন্ত্র কার থাকবে, পিসি না ভাইপোর লড়াই সেটার চলছে, তার প্রতিফলন বীরভূমের মাটিতে আমরা দেখছি। বীরভূমটা কি ওদের বাবার জমিদারি নাকি যে ওখানে এর বদলে ওর একনায়কতন্ত্র চলবে? তৃণমূলের মিটিংয়ে বসে ঠিক হবে বীরভূম কিভাবে চলবে? বীরভূমের মানুষের কথা চলবে, বীরভূমের সাধারণ মানুষের বক্তব্য চলবে। সেখানে অনুব্রত মণ্ডলের নেতৃত্ব বিরোধী শূন্য বীরভূম করা যাবে না, কাজল শেখের নেতৃত্ব করা যাবে না, তার জন্য আমাদেরকে লড়াই করতে হবে। যখন বিজেপি এসব এজেন্সি দিয়ে নানা কাণ্ড কারখানা করেছিল, তারপরে কোর কমিটি তারাও দক্ষতার সঙ্গে কাজ করেছেন এবং তারাও মানুষের আশীর্বাদে 2টো সিটি জিতিয়ে এনেছেন। এখন জামিনের পর সেখানে অনুব্রত মণ্ডলও আছেন, ফলে কোর কমিটি খুব সুন্দরভাবে কাজ করছে। আর কে কোন পদে আছেন এগুলো আপনারা নিয়ে মাথা ঘামান, আমরা শুধু ভোট আসবে জিতবো, ভোট আসবে জিতবো। বীরভূমে অনুব্রত মণ্ডল ও কাজল শেখের সম্পর্ক বহু চর্চিত। সম্প্রতি জেলায় বিজয়া সম্মেলনের আয়োজন ঘিরেও তার আঁচ টের পাওয়া গিয়েছে। এই পরিস্থিতিতে কারো একার হাতে ক্ষমতার নেতৃত্ব? জল্পনা রাজনৈতিক মহলে। বীরভূম থেকে হিমাদ্রির রিপোর্ট, TV9 বাংলা। গতকাল রাতে ফোরশো রোডে ভয়াবহ দুর্ঘটনা হয়, 3 জনের মৃত্যু হয়েছে। মর্মান্তিক এই খবরের মধ্যেও আরেকটা খবর আছে, যে গাড়ি ট্রেলারের পেছনে ধাক্কা মারে তাতে বিধায়কের নাম ফলক লেখা। এদিকে তৃণমূল বিধায়ক বলছেন গাড়িটা তার নয়। তাহলে যার তার গাড়িতে MLA-র নাম দেওয়া যায়? নজরদারির অভাবটা কোথায়? নীলবাতি, পুলিশ, সেনা, আইনজীবী কিংবা প্রেস, স্টিকার লাগানো এমনই সব বহু গাড়ি রাস্তায় চোখে পড়ে। অনেক সময় জানা যায় চালক কিংবা গাড়ির মালিকের সঙ্গে স্টিকারের উল্লেখ কর্মক্ষেত্রের বহু দূর পর্যন্ত কোনো যোগই নেই, কিন্তু তাই বলে বিধায়কের নাম ফলক ব্যবহার করেও রাস্তায় ছুটছে গাড়ি। এক দুর্ঘটনার জেরে এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। শনিবার মাঝরাতে হাওড়া শিবপুরে ফোরশো রোডে মর্মান্তিক দুর্ঘটনা। ট্রেলারের পিছনে 4 চাকা গাড়ির ধাক্কা। গাড়িটি এতটাই জোরে ছিল যে নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রেলারে ধাক্কা মেরে প্রায় 2 পাক রাস্তার মধ্যে ঘুরে গাড়িটি সামনে দাঁড়িয়ে থাকা আরেকটি ট্রেলারের নিচে আটকে যায়। ঘটনাস্থলেই গাড়ির চালক সহ 3 জনের মৃত্যু। আমার বাড়িতে একটা পুজো পাঠ ছিল, আমার বোনকে আনতে গিয়েছিল, ওই বোন যে ছিল আমার সালার মেয়েকে আনতে গিয়ে বা স্কুটি নিয়ে আমি আসলাম, এসে আমার ছেলেকে দেখলাম স্পট ডেট হয়ে গেছে। দুর্ঘটনাগ্রস্ত গাড়ির সামনের দিকে নজর দিতেই দেখা যায় সেখানে মগরাহাট পশ্চিমের বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লার নাম ফলক রয়েছে, সঙ্গে তৃণমূলের লোগো, স্টিকার। স্বাভাবিকভাবেই মনে করা হয় গাড়িটি তৃণমূল বিধায়কের, কিন্তু সেখানেই বিভ্রান্তি। কারণ TV9 বাংলাকে মগরাহাট পশ্চিমের তৃণমূল কংগ্রেস বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লা জানিয়েছেন এই গাড়ি তার নয়। কি বলছে, কি খবর আমি জানি না দাদা, ওই গাড়িটা আমার নামে পড়েছে, ওই গাড়ি আমার নয় দাদা, বুঝছেন? কারা করলো জানি না, ওটা খোঁজ পুলিশকে বলেছি, খোঁজ দিতে বলেছি। ও গাড়ি আমার গাড়ি সব স্করপিও, বুঝছেন? ওই গাড়ি আমার নয় কিভাবে, কিন্তু গাড়ির সামনে বোর্ডে তো আমার লেখা আছে, নাম লেখা দেখতে পাচ্ছি। প্রশ্ন হলো তাহলে এই গাড়ি কার? খোঁজ নিতে জানা যায় দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি জনৈক রাহুল সাহার নামে 2018 সালে রেজিস্টার। হুগলির RTO-তে গাড়িটির রেজিস্ট্রেশন হয়েছে। আর এখানেই প্রশ্ন, গাড়িতে বিধায়কের নাম ফলক ব্যবহার করে কিসের লাভ? কারণ প্রাক্তন পুলিশ কর্তাদের দাবি বিধায়কের গাড়ি মানেই বাড়তি সজাগ থাকে পুলিশ। বহু ক্ষেত্রে স্টিকার দেখে গাড়ি ছেড়ে দেওয়া হয়। সেই সুবিধা পেতেই কি গাড়িতে বিধায়কের নাম ফলক ব্যবহার? ভুয়ো স্টিকার লাগানো গাড়িকে ব্যবহার করে অবৈধ কাজ হতে পারে, এমন গাড়িকে কাজে লাগিয়ে বেআইনি কাজও হতে পারে। TV9 বাংলার কাছ থেকে জানতে পেরে উদ্বিগ্ন মগরাহাট পশ্চিমের তৃণমূল কংগ্রেস বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লাও। তাহলে কি কেউ ফাঁসানোর চেষ্টা করছে আপনাকে? হতে পারে দাদা, হতে পারে দাদা, আমি জানি না দাদা। নিজেরই গাড়ি ছিল, এখন ভেসে গেছে আর বলছে না। তৃণমূল কংগ্রেস এটাই করে। কলকাতা থেকে জেলা ভুয়ো স্টিকার লাগানো গাড়ি চিহ্নিত করতে বছরখানেক আগে অভিযান চালিয়েছিল পুলিশ, কিন্তু তারপর সেই নজরদারিতে ঢিল পড়তেই কি বিধায়কের নাম লেখা ফলক নিয়ে দেদার ছুটছে গাড়ি? সুব্রত, সুজয় ও শুভেন্দুর রিপোর্ট, TV9 বাংলা।